ঝরাপাতা ইউটিউব চ্যানেলের বিশেষ নিবেদন গল্প স্বল্পে আপনাদের স্বাগত। গল্পে স্বল্পের প্রথম পর্বে আপনাদের জন্য অবনীন্দ্রনাথ ঠাকুরের নালক। নালক হল গৌতম বুদ্ধের গল্প, যেখানে প্রথমেই আমরা দেখতে পাব দেবল ঋষি যোগে বসেছিলেন। ছোট্ট ছেলে নালক ঋষির সেবা করছিল। এমন সময় অন্ধকারে আলো ফুটল। চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো। সন্ন্যাসী নালককে বললেন, কপিলাবস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন, আমি চললাম। একলা নালক চুপ করে বসে রইল বটতলায়। তার ধ্যানমগ্ন চোখের সামনে ফুটে উঠতে লাগলো বুদ্ধের সারা জীবনের ছবি, একের পর এক। এবং সেই ঘটনা নিয়েই আমাদের গল্প স্বল্পের প্রথম নিবেদন, আজ নালকের প্রথম পর্ব। পাঠে আমি বিজয়। শুনতে থাকুন নালক, বুদ্ধ পূর্ণিমার পুণ্য লগ্নে বিশেষ নিবেদন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের নালক। দেবল ঋষি যোগে বসেছিলেন। নালক, সে একটি ছোট ছেলে, ঋষির সেবা করছিল। অন্ধকার বর্ধনের বন, অন্ধকার বটগাছতলা, অন্ধকার এপার গঙ্গা ওপার গঙ্গা। নিশুতি রাতে কালো আকাশে তারা ফুটেছে। বাতাস ঘুমিয়ে আছে, জলে ঢেউ উঠছে না, গাছে পাতা নড়ছে না। এমন সময় অন্ধকারে আলো ফুটল। ফুল যেমন করে ফোটে, চাঁদ যেমন করে ওঠে, একটু একটু আরও একটু, সমস্ত পৃথিবী দুলে উঠল। পদ্মপাতার জল যেমন দুলতে থাকে, এদিক সেদিক, এধার ওধার সেধার। ঋষি চোখ মেলে চাইলেন, দেখলেন আকাশে এক আশ্চর্য আলো। চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো। এমন আলো কেউ কখনো দেখেনি। আকাশ জুড়ে কে যেন 7 রঙের ধ্বজা উড়িয়ে দিয়েছে। কোনো দেবতা পৃথিবীতে নেমে আসবেন, তাই কে যেন শূন্যের ওপর আলোর এক একটি ধাপ গেঁথে দিয়েছে। সন্ন্যাসী আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। নালককে বললেন, কপিলাবস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন, আমি তার দর্শন করতে চললাম, তুমি সাবধানে থেকো। বনের মাঝ দিয়ে আঁকাবাঁকা সরু পথ। সন্ন্যাসী সেই পথে উত্তর মুখে চলে গেলেন। নালক চুপটি করে বটতলায় ধ্যানে বসে দেখতে লাগলো একটির পর একটি ছবি। কপিলাবস্তুর রাজবাড়ি। রাজরানী মায়াদেবী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছেন। ঘরের সামনে খোলা ছাদ, তার ওধারে বাগান, শহর, মন্দির, মঠ। আর ওধারে অনেক দূরে হিমালয় পর্বত, সাদা বরফে ঢাকা। আর সেই পাহাড়ের ওধারে আকাশ জুড়ে আশ্চর্য এক সাদা আলো, তার মাঝে সিঁদুরের টিপের মতো সূর্য উঠছেন। রাজা শুদ্ধোদন এই আশ্চর্য আলোর দিকে চেয়ে আছেন। এমন সময় মায়াদেবী জেগে উঠে বলছেন, মহারাজ, কি চমৎকার স্বপ্নই দেখলাম। এতটুকু একটি শ্বেত হস্তি, দ্বিতীয়ার চাঁদের মতো বাঁকা বাঁকা কচি দুটো দাঁত, সে যেন হিমালয়ের ওপার থেকে মেঘের উপর দিয়ে আমার কোলে নেমে এলো। তারপর যে কোথায় গেল আর দেখতে পেলাম না। আহা, কপালে তার সিঁদুরের টিপের মতো একটি টিপ ছিল। রাজা রানী স্বপ্নের কথা বলা বলি করছেন। ইতিমধ্যে সকাল হয়েছে। রাজবাড়ির নহবতখানার বাঁশি বাজছে। রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করছে। মন্দির থেকে শাহ ঘণ্টার শব্দ আসছে। অন্দরমহলে রাজদাসীরা সোনার কলসিতে মায়াদেবীর চানের জল তুলে আনছে।
মালিনীরা সোনার থালায় পুজোর ফুল গুছিয়ে রাখছে। রানীর পোষা ময়ূর ছাদে এসে উঠে বসল। সোনার খাঁচায় সুখসারি খাবারের জন্য দাসীদের সঙ্গে ঝগড়া শুরু করে দিল। ভিখিরি এসে জয় রানীমা বলে দরজায় দাঁড়ালো। দেখতে দেখতে বেলা হলো। রাজবাড়িতে রানীর স্বপ্নের কথা সকলে বলা বলি করতে লাগলো। কপালে রক্তচন্দনের তিলক, মাথায় মানিকের মুকুট, পরনে লাল চেলি। সকালে সূর্যের মতো রাজা শুদ্ধোধন রাজ সিংহাসন আলো করে বসেছেন। পাশে মন্ত্রীবর, তার পাশে দারোয়ান সোনার ছড়ি হাতে। ওপাশে ছত্রধর শ্বেত ছত্তর খুলে, তার ওপাশে নগরপাল ঢাল খাড়া নিয়ে। রাজার দুই দিকে দুই দালান, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত, আর একদিকে দেশ বিদেশের রাজা আর রাজপুত্তুর। রাজসভা ঘিরে দেশের প্রজা, তাদের ঘিরে যত দুয়ারি। মোটা রায়বাঁশের লাঠি আর কেবল লাল পাগড়ির ভিড়। রাজসভার ঠিক মাঝখানে লাল চাদোয়ার ঠিক নিচে 8খানি রক্তকম্বলের আসন। তারই উপরে রাজার 8 গণৎকার খড়ি হাতে পুঁথি খুলে রানীর স্বপ্নের কথা গণনা করতে বসেছেন। তাদের কারো মাথায় পাকা চুল, কারো মাথায় টাক, কারো বা ঝুঁটি বাঁধা, কারো বা ঝাঁটা গোঁফ। সকলের হাতে এক এক শামুক নস্যি। 8 পণ্ডিত, কেউ কলমে লিখে, কেউ খড়িতে দেগে রানীর স্বপ্নের ফল গুণে বলছেন। সূর্য স্বপ্নে রাজ চক্রবর্তী পুত্র মহা তেজস্বী, চন্দ্রে তথা রূপবান গুণবান রাজা ধীরাজ দীর্ঘজীবী। শ্বেত হস্তির স্বপ্নে শান্ত গম্ভীর জগৎ দুর্লভ এবং জীবের দুঃখহারী মহাধার্মিক ও মহাবুদ্ধপুত্র লাভ। এবার নিশ্চয় মহারাজ এক মহাপুরুষ এই শাক্য বংশ অবতীর্ণ হবেন। শাস্ত্রের বচন কখনো মিথ্যা হয় না। আনন্দ করুন। চারিদিকে অমনি রব উঠল, আনন্দ করো, আনন্দ করো, অন্নদান করো, বস্ত্রদান করো, দীপদান, ধূপদান, ভূমিদান করো। কপিলাবস্তুতে রাজার ঘরে, প্রজার ঘরে, হাটে মাঠে ঘাটে আনন্দের বাজনা বেজে উঠল। আকাশ আনন্দে হাসতে লাগলো, বাতাস আনন্দে বইতে লাগলো। রাজমুকুটের মানিকের দুল, রাজছত্তরের মুক্তোর ঝালর, মন্ত্রীর গলায় রাজার দেওয়া কণ্ঠমালা, পণ্ডিতদের গায়ে রানীর দেওয়া ভোট কম্বল, দাস দাসী দিন দুঃখী ছেলে বুড়োর মাথায় রাজবাড়ির লাল চেলি আনন্দে দুলতে থাকল। প্রকাণ্ড বাগান, বাগানের শেষ দেখা যায় না, কেবলই গাছ, গাছের পর গাছ আর সবুজ ঘাস, জলের হাওয়া, ঠান্ডা ছাওয়া, পাখিদের গান আর ফুলের গন্ধ। বাগানের মাঝে এক প্রকাণ্ড পদ্মপুকুর। পদ্মপুকুরের ধারে আকাশ প্রমাণ এক শাল গাছ, তার ডালে ডালে পাতায় পাতায় ফুল ধরেছে। দক্ষিণে বাতাসে সেই ফুল গাছতলায় একটি শ্বেত পাথরের চৌকির উপরে উড়ে পড়ছে। সন্ধ্যা হয়ে এলো। সুরূপা যত পাড়ার মেয়ে পদ্মপুকুরে গা ধুয়ে উঠে গেল। উবু ঝুঁটি, গলায় কাঁটি, 2 কানে সোনার মাকড়ি, একদল মালি মালিনী। শুকনো পাতা ঝাঁট দিতে দিতে, ফুলের গাছে জল দিতে দিতে বেলা শেষে বাগানের কাজ ছেড়ে চলে গেল। সবুজ ঘাসে, পুকুর পাড়ে, গাছের তলায় কোনোখানে কোনো কোণে একটু ধুলো, একটি কুটোও রেখে গেল না। রাত আসছে, বসন্তকালের পূর্ণিমার রাত। পশ্চিমে সূর্য ডুবছেন, পূবে চাঁদ উঠি উঠি করছেন। পৃথিবীর এক পারে সোনার শিখা আর এক পারে রূপোর রেখা দেখা যাচ্ছে। মাথার উপর নীল আকাশ, লক্ষ কোটি তারায় আর সন্ধি পুজোয় শাক ঘণ্টায় ভরে উঠেছে। এমন সময় মায়াদেবী রূপোর জালে ঘেরা সোনার পালকিতে সহচরীর সঙ্গে বাগান বেড়াতে এলেন। রানীকে ঘিরে রাজদাসী যত ফুলের পাখা, পানের বাটা নিয়ে প্রিয় সখীর হাতে হাত রেখে ছায়ায় ছায়ায় চলে ফিরে
রানী এসে বাগানের মাঝে প্রকাণ্ড সেই শালগাছের তলায় দাঁড়ালেন, বাঁ হাতখানি ফুলে ফুলে ভরা শালগাছের ডালে, আর ডান হাতখানি কোমরে রেখে। অমনি দিন শেষ হলো। পাখিরা একবার কলরব করে উঠল। বাতাসে অনেক ফুলের গন্ধ, আকাশে অনেক তারার আলো ছড়িয়ে পড়ল। পূবে পূর্ণিমার চাঁদ উদয় হলেন। শালগাছটির ওপরে যেন একটি সোনার ছাতা। ঠিক সেই সময়ে বুদ্ধদেব জন্ম নিলেন, যেন একটি সোনার পুতুল। চাপা ফুলে ঘেরা পৃথিবীতে যেন আরেক চাঁদ। চারিদিক আলোয় আলো হয়ে উঠল, কোনোখানে আর অন্ধকার রইল না। মায়া মায়ের কোলে বুদ্ধদেব দেখা দিলেন। পৃথিবীর বুক জুড়িয়ে বুদ্ধদেব দেখা দিলেন, যেন পদ্ম ফুলের ওপর এক ফোঁটা শিশির, নির্মল সুন্দর এতটুকু। দেখতে দেখতে লুম্বিনী বাগান লোকে লোকারণ্য হয়ে উঠল। পাত্র মিত্র অনুচর সভাসদ সঙ্গে রাজা শুদ্ধোধন রাজপুত্রকে দেখতে এলেন। দাস দাসীরা মিলে শাঁখ বাজাতে লাগলো, উলু দিতে থাকলো। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘে মেঘে দেবতার দুন্দুই বাজছে। মর্তের ঘরে ঘরে শাঁখ ঘণ্টা, পাতালের তলে তলে জগঝম্প জয়ডঙ্কা বেজে উঠছে। বুদ্ধদেব 3 লোক জোড়া তুমুল আনন্দের মাঝখানে জন্ম নিয়ে পৃথিবীর উপরেই প্রথম 7 পা চলে যাচ্ছেন। সুন্দর পা দুখানি, যেখানে যেখানে পড়ল সেখানে সেখানে অতল সুতল রসাতল ভেদ করে একটি একটি সোনার পদ্ম আগুনের চরকার মতো মাটির উপরে ফুটে উঠল। আর স্বর্গ থেকে 7খানি মেঘ এসে 7 সমুদ্রের জল এনে সেই 7টি পদ্মের উপরে ঝিরঝির করে ঢালতে লাগলো। নালক আশ্চর্য হয়ে দেখছে, দেব দানব মানবে মিলে সেই 7 পদ্মের মাঝখানে বুদ্ধদেবকে অভিষেক করছেন। এমন সময় নালকের মা এসে ডাকলেন, দস্যি ছেলে, ঋষি এখানে নেই আর তুমি একা এই বনে বসে আছো? না ঘুম, না খাওয়া, না লেখাপড়া, কেবল চোখ বুজে ধ্যান করা হচ্ছে। এই বয়সে উনি আবার সন্ন্যাসী হয়েছেন। চলো বাড়ি চলো। মা নালকের হাত ধরে টেনে নিয়ে চললেন। নালক মাটিতে লুটুপুটি খেয়ে বলতে লাগলো, ছেড়ে দাও মা, ছেড়ে দাও। তারপর কি হলো দেখি, একটি বার ছাড়ো মা গো, ছেড়ে দে মা। সমস্ত বন নালকের দুঃখে কেঁদে কেঁদে বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে, আর ছেড়ে দে। একেবারে ঘরে এনে তালাবদ্ধ। নালককে তারা জোর করে গুরুমশাইয়ের পাঠশালায় দিয়েছে। সেখানে গুরু বলেছেন, ওকাশ অহং ভন্তে। নালক পড়ে যাচ্ছে ভন্তে। গুরু বলছেন, লেখ অনুগ গহং কতা শিলং দেথমে ভন্তে। নালক বড় বড় করে তালপাতায় লিখে যাচ্ছে, শিলং দেথমে ভন্তে। কিন্তু তার লেখাতেও মন নেই, পড়াতেও মন নেই। তার প্রাণ বর্ধনের বনে সেই বটতলায় আর সেই কপিলাবস্তুর রাজধানীতে পড়ে আছে। পাঠশালের খোড়ো ঘরের জানলা দিয়ে একটি 3টি গাছ, খানিকটা কাশ আর কাটা বন, একটা বাঁশঝাড় আর একটি পুকুর দেখা যায়। দুপুরবেলা একটুখানি রোদ সেখানটায় এসে পড়ে। একটা লাল ঝাঁটি কুড়ো পাখি ঝুপ করে ডালে এসে বসে আর কুপকুপ করে ডাকতে থাকে। কাঁটা গাছের ফুলের ওপরে একটা কালো ভোমরা ভনভন করে উড়ে বেড়ায়। একবার জানলার কাছে আসে, আবার উড়ে যায়। নালক সেই দিকে চেয়ে থাকে আর ভাবে, আহা, ওদের মতো যদি ডানা পেতাম তবে কি আর মা আমায় ঘরে বন্ধ করে রাখতে পারতেন? এক দৌড়ে বনে চলে যেতাম। এমন সময় গুরু বলে উঠলেন, লেখো রে লেখো। অমনি বনের পাখি উড়ে পালায়। তালপাতার ওপরে আবার খসখস করে ছেলেদের কলম চলতে থাকে। নালক যে কি কষ্টে আছে তা সেই জানে। হাত চলছে না, তবু পাতারি লেখা বন্ধ করবার জো নেই। কান্না আসুক, তবু পড়ে যেতে হবে। পেটকাটা মূর্ধন্য ষ, বৈষণ্য র, ল তালিবস্য,
দন্তেশ্ব অন্তস্থ জ, বাদলের দিনেও, গরমের দিনেও, সকালেও এবং দুপুরেও। নালক পাঠশালা থেকে মায়ের হাত ধরে যখন বাড়ি ফেরে, হয়তো শালগাছের উপরে তালগাছগুলোর মাথা দুলিয়ে পূবে হাওয়া বইতে থাকে। বাঁশঝাড়ে কাকগুলো ভয়ে কাঁ কাঁ করে ডেকে ওঠে। নালক মনে মনে ভাবে, আজ যদি এমন একটা ঝড় ওঠে যে আমাদের গ্রামখানা ওই পাঠশালায় খোড়ো চালটা শুদ্ধ একেবারে ভেঙে চুরে উড়িয়ে নিয়ে যায়, তবে বনে গিয়ে আমাদের থাকতেই হয়। তখন আর আমাকে ঘরে বন্ধ করবার উপায় থাকবে না। রাতের বেলায় ঘরের বাইরে বাতাস সনসন বইতে থাকে। বিদ্যুতের আলো যতই ঝিকমিক চমকাতে থাকে, নালক ততই মনে মনে ডাকতে থাকে, ঝড় আসুক, আসুক বৃষ্টি, মাটির দেওয়াল গলে যাক, কপাটের খিল ভেঙে যাক। ঝড়ও আসে, বৃষ্টিও নামে, চারিদিক জলে জলময় হয়ে যায়। কিন্তু হায়, কোনোদিন কপাটও খোলে না, দেওয়ালও পড়ে না। যে বন্ধ সেই বন্ধ। খোলা মাঠ, খোলা আকাশে ঘেরা বর্ধনের সেই তপবন নালক আর কেমন করে ফিরে পাবে? যেখানে পাখিরা আনন্দে উড়ে বেড়ায়, হরিণ আনন্দে খেলে বেড়ায়, গাছের তলায়, মাঠের বাতাসে যেখানে ধরে রাখবার কেউ নেই, সবার ইচ্ছা মতো খেলে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। ঋষির আশা পথ চেয়ে নালক দিন গুনছে। ওদিকে দেবল ঋষি কপিলাবস্তু থেকে বুদ্ধদেবের পদধূলি সর্বাঙ্গে মেখে আনন্দে দুই হাত তুলে নাচতে নাচতে পথে আসছেন, আর গ্রামে গ্রামে গান গেয়ে চলেছেন। নমো নমো বুদ্ধদিবা করায়, নমো নমো গৌতম চন্দ্রিমায়, নমো অনন্ত গুণনবরায়, নমো সাক্ষ্যনন্দনায়। শরৎকাল, আকাশে সোনার আলো, পথের দুই ধারে মাঠে মাঠে সোনার ধান। লোকের মন আর ঘরে থাকতে চায় না। রাজারা ঘোড়া সাজিয়ে দিগ্বিজয়ে চলেছেন। প্রজারা দলে দলে ঘর ছেড়ে হাটে মাঠে ঘাটে, কেউ পশরা মাথায়, কেউ ধানক্ষেত নিরতে, কেউ বা 7 সমুদ্র 13 নদী পার বাণিজ্য করতে চলেছে। যাদের কোনো কাজ নেই, তারাও দল বেঁধে ঋষির সঙ্গে সঙ্গে গান গেয়ে চলেছে। নমো নমো বুদ্ধ দিবাকরায়। সন্ধ্যাবেলা, নীল আকাশে কোনোখানে একটু মেঘের লেশ নেই। চাঁদের আলো আকাশ থেকে পৃথিবী পর্যন্ত নেমে এসেছে। মাথার উপর আকাশগঙ্গা এক টুকরো আলোর জালের মতো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দেখা দিয়েছে। দেবল ঋষি গ্রামের পথ দিয়ে গিয়ে চলেছেন। নমো নমো গৌতম চন্দ্রিমায়। মায়ের কোলে ছেলে শুনছে, নমো নমো গৌতম চন্দ্রিমায়। ঘরের দাওয়ায় দাঁড়িয়ে মা শুনছেন, নমো নমো। বুড়ি দিদিমা ঘরের ভেতর থেকে শুনছেন নমো। অমনি তিনি সবাইকে ডেকে বলছেন, ওরে নমো কর, নমো কর। গ্রামের ঠাকুরবাড়ির শাক ঘণ্টা ঋষির গানের সঙ্গে এক টানে বেজে উঠছে, নমো 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 নমো। রাত তখন ভোর হয়ে এসেছে। শিশিরে নুয়ে পদ্ম যখন বলছে নমো, চাঁদ পশ্চিমে হেলে বলছেন নমো, সেই সময় নালক ঘুম থেকে উঠে বসেছে। আর অমনি ঋষি এসে দেখা দিয়েছেন। আগল খুলে গেছে। খোলা দরজায় সোনার রোদ একেবারে ঘরের ভিতর পর্যন্ত এসে নালকের মাথার উপরে পড়েছে। নালক উঠে ঋষিকে প্রণাম করেছে, আর ঋষি নালককে আশীর্বাদ করছেন, সুখী হও, মুক্ত হও। ঋষির হাত ধরে নালক পথে এসে দাঁড়িয়েছে। নালকের মা দুই চোখে আঁচল দিয়ে কাঁদতে কাঁদতে ঋষিকে বলছেন, নালক ছাড়া আমার কেউ নেই, ওকে নিয়ে যাবেন না। ঋষি বলছেন, দুঃখ করো না, আজ থেকে 35 বৎসর পরে নালককে ফিরে পাবে। ভয় করো না, এসো, তোমার নালককে বুদ্ধদেবের পায়ে সঁপে দাও। ঋষি মন্ত্র পড়তে থাকলেন, আর নালকের পা ছেলের 2 হাত ধরে বলতে লাগলেন, কুসুমং ফুল্লিতং এতং পজ্ঞ হেতন অঞ্জলিং বুদ্ধং শ্রেষ্ঠং সবিতনা আকাশেম ভবি পূজায়। নির্মল আকাশের নিচে বুদ্ধদেবের পুজো করি,
সুন্দর আমার ফুল, তাকে দিয়ে পূজা করি। ঋষি নালকের হাত ধরে বনের দিকে চলে গেলেন। আবার সেই বর্ধনের বন, সেই বটগাছতলা। গাছের নিচে দেবল ঋষি আর সন্ন্যাসীর দল আগুনের চারদিক ঘিরে বসেছেন। আগুনের তেজে সন্ন্যাসীদের হাতে ত্রিশূল ঝকঝক করছে। নিবিড় বন, চারিদিকে কাজল অন্ধকার, কিছু আর দেখা যায় না, কেবল গোছা গোছা অসৎ পাতায়, মোটা মোটা গাছের শিকড়ে আর সন্ন্যাসীদের জটায় তপ্ত সোনার মতো রাঙা আলো ঝিকঝিক করছে, যেন বাদলের বিদ্যুৎ। এই অন্ধকারে নালক চুপটি করে আবার ধ্যান করছে। মাথার উপরে নীলাম্বরী আকাশ, বনের তলায় স্থির অন্ধকার। কোনো দিকে কোনো সাড়া নেই, কারো মুখে কোনো কথা নেই। কেবল এক একবার দেবল ঋষি বলছেন, তারপরে। আর নালকের চোখের সামনে ছবি আসছে, আর সে বলে যাচ্ছে। নালকের চোখের সামনে কি ভেসে উঠছে জানতে হলে অবশ্যই শুনবেন আগামী পর্ব। ঝরাপাতা ইউটিউব চ্যানেলের বিশেষ নিবেদন, গল্প স্বল্পের প্রথম নিবেদন, অবনীন্দ্রনাথ ঠাকুরের নালক। পাঠে আমি বিজয়। দেখা হচ্ছে আগামী পর্বে নালকের দ্বিতীয় পর্ব নিয়ে। ভালো থাকবেন, গল্পে থাকবেন।